আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা দক্ষিণ মেরু অভিযান কাহিনীটি। লেখক হলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এই কাহিনীটি আলোচনা করার আগে লেখক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা জেনে নেব। লেখক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় 1905 সালে জন্মগ্রহণ করেন এবং 1963 সালে তার মৃত্যু হয়। তিনি ছিলেন কল্লোল যুগের একজন জনপ্রিয় লেখক। অনুবাদ ও শিশু সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। গল্প, ইতিহাস, বিজ্ঞান ও ধর্ম প্রভৃতি বিচিত্র বিষয় নিয়ে তিনি লিখেছেন। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক। তার কয়েকটি উল্লেখযোগ্য বই হল দুর্গম পথে, দুঃখজয়ীর দল, বন্ধুর চিঠি, না জানলে চলে না ইত্যাদি। তার অনুদিত কয়েকটি বিখ্যাত বই হল মা, কুলি প্রভৃতি। বর্তমান রচনাটি তার নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া। জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য, অজানাকে জানবার জন্য মানুষ যে কি অসাধ্য সাধন করেছে বা করতে পারে, ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়। প্রত্যেক মানুষই চায় তার নিজের জ্ঞানের পরিধি বাড়ুক। ফলে মানুষ নিজের জ্ঞানের সীমা বা পরিধি বাড়ানোর জন্য অজানাকে জানার ও অচেনাকে চেনার আগ্রহ মানুষের চিরকালের। এই অজানাকে জানা, অচেনাকে চেনার ইচ্ছে আমাদের সবারই মধ্যে রয়েছে। অজানাকে জানার জন্য মানুষ যে অসাধ্য সাধন করতে পারে, অর্থাৎ নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় অসম্ভব কোনো কাজ মানুষ করতে পারে, তা লেখক দক্ষিণ মেরু অভিযান রচনাটিতে ক্যাপ্টেন স্কটের কাহিনী দিয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। 1868 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। ক্যাপ্টেন স্কট 1868 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। ক্যাপ্টেন স্কটের পূর্বপুরুষেরা অর্থাৎ বাপ ঠাকুরদারা অনেকেই সামুদ্রিক বিভাগে অর্থাৎ জল বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করতেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। তাই ক্যাপ্টেন স্কট সমুদ্রের প্রতি একটা আলাদা টান অর্থাৎ সমুদ্রের প্রতি একটা আলাদা ভালোবাসা নিয়ে জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করেন। অর্থাৎ কিশোর বয়স থেকেই তিনি জাহাজের বিভিন্ন কাজ শিখতে থাকেন এবং কিশোর বয়সে জাহাজের কাজে লেগে তিনি সমুদ্র যাত্রা করেন। এই কারণেই ক্যাপ্টেন স্কটের ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানের প্রতি আগ্রহ ছিল। এই সময় জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকম চেষ্টা চলছিল। কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছাতে পারে সেই নিয়ে একটি গোপন আশঙ্কা সব জাতিরই অন্তরে জমা ছিল। এই সময় পৃথিবীর বহু দেশ দীর্ঘ সময় ধরে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকম চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কোনো দেশ সেই দুর্গম মেরু অঞ্চলে পৌঁছে দক্ষিণ মেরু আবিষ্কার করতে পারছিল না। অর্থাৎ কোনো দেশই সেই দুর্গম পথ অতিক্রম করে দক্ষিণ মেরু আবিষ্কার করতে সফল হচ্ছিল না। সেই দুর্গম পথ অতিক্রম করে কোন জাতি দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারে, এই নিয়ে সব জাতির মনে গোপন আশঙ্কা বা ইচ্ছা ছিল। অর্থাৎ দক্ষিণ মেরু পৌঁছাতে সফল হলে সেটা হতো চূড়ান্ত কৃতিত্বের কথা। কারণ সেক্ষেত্রে প্রথম আবিষ্কারের গৌরব যে জাতি প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করতেন সেই জাতি পেতেন। এছাড়াও সর্বপ্রথম কোনো কিছু খুঁজে বের করার আনন্দও অমূল্য। তাই দক্ষিণ মেরু আবিষ্কারের আশঙ্কা বা ইচ্ছা সব জাতির মনেই লুকিয়ে ছিল। স্কট যখন কমান্ডার হন সেই সময় ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল গড়া হচ্ছিল। স্কট যখন কমান্ডার হন অর্থাৎ ক্যাপ্টেন স্কট যখন সেনাবাহিনীর প্রধান হন সেই সময় ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের জন্য একটি দল তৈরি করা হচ্ছিল। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানটির আয়োজন করেছিলেন। এই দক্ষিণ মেরু অভিযান দলটি আয়োজন করেছিলেন ইংল্যান্ডের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি।
এই সংস্থাটি। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন, এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্কহামের সঙ্গে তার দেখা। কোনো একদিন ক্যাপ্টেন স্কট লন্ডনের একটি পথ দিয়ে বেড়াচ্ছিলেন, অর্থাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ক্যাপ্টেন স্কটের সঙ্গে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সংস্থার প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্কহামের সঙ্গে তার দেখা হয়েছিল। অর্থাৎ সেই রাস্তায় রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্কহামের সঙ্গে স্কটের পরিচয় হয়। স্যার মার্কহামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করলেন। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্কহামের সঙ্গে পরামর্শ করে স্কট এই দক্ষিণ মেরু অভিযানের অধিনায়কের দায়িত্ব পান। অর্থাৎ এই অভিযানের সামনে থেকে নেতৃত্বের দায়িত্ব ক্যাপ্টেন স্কটকে দেওয়া হয়। এক কথায় তিনি এই অভিযানের হেড হন। 1901 সালে আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। 1901 সালের আগস্ট মাসে ক্যাপ্টেন স্কট তার দলবল নিয়ে, অর্থাৎ দক্ষিণ মেরু অভিযানের জন্য রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি যে দল গঠন করেছিলেন তাদের নিয়ে ডিসকভারি নামে একটি জাহাজে করে ক্যাপ্টেন স্কট ও তার দলবল ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা শুরু করলেন, অর্থাৎ দক্ষিণ মেরু অভিযানে রওনা দিল। তার সঙ্গে আর একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম স্যার আর্নস্ট শ্যাকলটন। ক্যাপ্টেন স্কটের সঙ্গে ছিলেন একজন খুব বড় নাবিক, অর্থাৎ নামকরা নাবিক, তিনি হলেন স্যার আর্নস্ট শ্যাকলটন। দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্যে বিধাতা পুরুষ তার চারদিকে দুর্লঙ্ঘ বরফের প্রাচীর গড়ে রেখেছেন এবং তার ওপারে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। দক্ষিণ মেরু দেশটিকে সকলের কাছে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ অর্থাৎ ঈশ্বর চারদিকে দুর্লঙ্ঘ বরফের প্রাচীর তৈরি করেছেন, যাতে এই প্রাচীরের ওপারে কোনো মানুষ জাহাজ নিয়ে দক্ষিণ মেরু দেশে না যেতে পারে। এক কথায় বিধাতা পুরুষ বা ঈশ্বর জগতের সবারই কাছ থেকে দক্ষিণ মেরু দেশকে লুকিয়ে রাখার জন্য, অর্থাৎ যে প্রাচীরকে ভেদ করে সহজে পার করা যায় না, সেই বরফের দেওয়াল তৈরি করে রেখেছেন, যাতে সেই দুর্লঙ্ঘ প্রাচীর ভেদ করে জাহাজ নিয়ে কোনো মানুষ সেই দক্ষিণ মেরুতে যেতে না পারে। মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁক দেখা যায় বরফ যখন গলতে থাকে। মাঝে মাঝে যখন বরফ গলতে থাকে তখন এই বরফের প্রাচীরের ফাঁক দেখা যায়। ক্যাপ্টেন স্কট তার দলসুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন, কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন। ক্যাপ্টেন স্কট তার দল নিয়ে সেই দুর্লঙ্ঘ বরফের প্রাচীরের মাঝে এসে পৌঁছালেন, কিন্তু সেই বরফের প্রাচীরের ওই পারে যাওয়ার কোনো পথ না পেয়ে তিনি বাধ্য হয়ে ফিরে আসেন। অর্থাৎ ক্যাপ্টেন স্কট ও তার দল সেই দুর্লঙ্ঘ বরফের প্রাচীরের ওই পারে যাওয়ার পথ না পেয়ে বাধ্য হয়ে ক্যাপ্টেন স্কট ও তার দলকে ফিরে আসতে হয় এবং 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড নামে একটি দ্বীপে তারা নোঙর ফেলে রাখলেন, অর্থাৎ জলযান বা জাহাজ বেঁধে রাখার জন্য জলের তলদেশে নিক্ষিপ্ত শেকল লাগানো লোহার ভারী অঙ্কুশ বিশেষ ফেলে রাখলেন। এক কথায় জলযান বা জাহাজ বেঁধে রাখার জন্য আংটা ফেলে রাখলেন। তখন দুরন্ত শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেজে করে যাত্রা করা যাবে। সেই সময় প্রচুর শীত ছিল, এত ঠান্ডার ফলে সমুদ্রের জল জমে বরফ হয়ে যাওয়ায় তারা সিদ্ধান্ত নেন যে আর কিছুদিন পর স্লেজ গাড়ি করে দক্ষিণ মেরু অভিযানে যাত্রা শুরু করবেন। স্লেজ গাড়ি হলো বরফের দেশে চলা লোহার পাত দিয়ে তৈরি বিশেষ এক ধরনের গাড়ি। এগুলি অনেক সময় চাকাওয়ালা হয়। সাধারণত বরফের দেশে লোমে শরীর ঢাকা কুকুরেরা এই গাড়িগুলিকে বরফের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায়। এই গাড়িগুলি হলো স্লেজ গাড়ি। মাস কয়েক কাটিয়ে 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল
এর কয়েক মাস পরই 1902 সালের নভেম্বর মাসে স্লেজ গাড়িতে চড়ে কিং এডওয়ার্ড দ্বীপ থেকে দক্ষিণ মেরু অভিযানের সমস্ত আয়োজন হয়ে গেল। ঠিক হলো যে স্কট, শ্যাকলটন ও উইলসন মাত্র এই তিনজনে যাত্রা করবেন এবং সঙ্গে 19টা কুকুর নেওয়া হবে। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। ঠিক হলো যে এই অভিযানে স্কট, শ্যাকলটন ও উইলসন এই তিনজন আর স্লেজ গাড়ি টানার জন্য 19টি কুকুরকে নিয়ে সেই নির্দিষ্ট দেশের দিকে অর্থাৎ কিং এডওয়ার্ড দ্বীপ থেকে দক্ষিণ মেরুর দিকে স্লেজ গাড়ি করে যাত্রা শুরু করেন। কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো, কিন্তু কিছুটা পথ অতিক্রম করতে না করতেই পথে তাদের বিভিন্ন বাধা আসতে থাকলো। ক্রমশ তারা এগোতে লাগলেন। এই বাধা অতিক্রম করে ক্রমশ দক্ষিণ মেরুর দিকে তারা এগোতে লাগলো। যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখেন, কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরবার পথেরও নিশানা হবে। দক্ষিণ মেরুর দিকে যাবার সময় তারা যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেখানের এক এক জায়গায় তাঁবু তৈরি করে সেই তাঁবুর ভেতর খাবার রেখে যাচ্ছিলেন এবং প্রত্যেকটি তাঁবুর উপর একটি করে পতাকা গুঁজে রাখেন। এর কারণ ছিল সেই পথ দিয়ে ফেরার সময় যখন তাদের খাবার দরকার পড়বে তখন এই সমস্ত তাঁবু থেকে তারা খাবার পাবে এবং ফেরার পথে এই তাঁবু ও পতাকার নিশানা অর্থাৎ চিহ্ন দেখে সেই পথ দিয়ে তারা ফিরে যাবে। অর্থাৎ এক কথায় দক্ষিণ মেরু অভিযানে যাবার পথে তারা এক এক জায়গায় তাঁবু খাটাচ্ছিল এবং সেই তাঁবুর মধ্যে খাবার রেখে দিচ্ছিল ও তাঁবুর উপর পতাকা বাঁধা হচ্ছিল, যাতে ফেরার পথে সেই তাঁবু থেকে খাবার সংগ্রহ করতে পারে এবং ওই তাঁবু ও পতাকার চিহ্ন দেখে সেই পথ দিয়ে যাতে তারা ফিরতে পারে। সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাসটা তারা সেই বরফের পথ দিয়ে আস্তে আস্তে এগোতে থাকলেন। যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র হতে তীব্রতর হয়ে উঠতে লাগলো। সেই বরফের পথ ধরে তারা যত এগোতে লাগলেন ততই বরফের ঝড় প্রবল থেকে প্রবলতর হতে লাগলো। কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে উঠতে লাগলো। সেই ঠান্ডায় এবং তীব্র বরফের ঝড়ে স্লেজ টানা কুকুরগুলো ক্রমশ অর্থাৎ আস্তে আস্তে অবশ বা আসার হয়ে উঠতে লাগলো। এই রকম অবস্থায় আর বেশি দূর এগোনো যায় না দেখে স্কট ফিরলেন। এরকম অবস্থায় বেশি দূর আর এগোনো যাচ্ছে না দেখে স্কট তার দলকে ফিরে যাবার আদেশ দিলেন। ফিরবার পথে বিপদ আরো ঘনিয়ে এলো। ফেরবার পথে তাদের বিপদ আরো বেড়ে গেল। শ্যাকলটনের হলো অসুখ। এই দলের এক সঙ্গী শ্যাকলটন অসুস্থ হয়ে পড়লেন। খাবারের ডিপোগুলো এত দূরে দূরে পোঁতা হয়েছিল যে এক ডিপো থেকে আর এক ডিপোতে পৌঁছাতে সবাই ক্ষুধায় অবসন্ন ও অজ্ঞান হয়ে পড়তে লাগলো। খাবার ডিপোগুলো অর্থাৎ সেই খাবার রাখার তাঁবুগুলো এত দূরে দূরে পোঁতা হয়েছিল যে এক ডিপো থেকে আর এক ডিপোতে পৌঁছাতে সেই দলের সবাই খিদের জ্বালায় অবসন্ন ও অজ্ঞান হয়ে পড়তে লাগলো। অর্থাৎ সেই খাবার রাখার ডিপো বা তাঁবুগুলোর মাঝের দূরত্ব বেশি হয়ে যাওয়ায় এক তাঁবু থেকে আর এক তাঁবুতে পৌঁছাতে সেই দলের সবাই খিদেই অবসন্ন ও অজ্ঞান হতে লাগলো। বিশেষ করে কুকুরগুলো তারা স্লেজ টেনে নিয়ে চলেছে। বিশেষ করে সেই স্লেজ টানা কুকুরগুলো অজ্ঞান ও অবসন্ন হয়ে পড়ল, কারণ সেই কুকুরগুলো সেই স্লেজ গাড়ি টেনে নিয়ে যাচ্ছিল। ফলে তারা পরিশ্রম করছিল কিন্তু খাবার পাচ্ছিল না। এই জন্য কুকুরগুলোর অবস্থাও খারাপ হয়ে পড়ে। ফলে তারা খিদের জ্বালায় অবসন্ন হয়ে অজ্ঞান হয়ে যেতে লাগলো। সেই জন্য কুকুরের খাবার জোগাবার জন্য নিরুপায় হয়ে তারা এক একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগলেন। এই খারাপ পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে কুকুরের খাবার জোগানোর জন্য স্কট ও তার সঙ্গীরা এক একটা কুকুরকে মেরে তারই মাংস অন্য কুকুরদের খাওয়াচ্ছিলেন। এরকম করে তারা কোনো রকমে জীবন নিয়ে সে যাত্রায় আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে এলেন। এইভাবে তারা কোনো রকমে জীবন নিয়ে
এই যাত্রায় আবার কিং এডওয়ার্ড দ্বীপে বেঁচে ফিরলেন। কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন। এই কিং এডওয়ার্ড দ্বীপে কয়েক মাস এখানে কাটিয়ে আবার কিং এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার দক্ষিণ মেরুর দিকে যাত্রা শুরু করলেন। এবার সঙ্গে মাত্র দুজন সঙ্গী, ইভান্স আর লাসলি। কিং এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার দক্ষিণ মেরুর দিকে যাত্রাকালে ইভান্স ও লাসলি এই দুজন স্কটের সঙ্গী হয়েছিলেন। এবার তারা চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন, সঙ্গে কুকুর নিলেন না। এই অভিযানে তারা সঙ্গে কুকুর নিলেন না। এবার তারা চাকাওয়ালা অর্থাৎ চাকা বিশিষ্ট স্লেজ গাড়ি করে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান ফুরিয়ে আসতে লাগলো। এবারেও তারা ফিরতে বাধ্য হলেন, কিন্তু এবারও তারা সফল হলেন না। এই অভিযানে অনেকটা পথ অতিক্রম করার পর খাদ্য বা খাবার ফুরিয়ে আসার জন্য বাধ্য হয়ে তারা এবারও ফিরে এলেন সেই কিং এডওয়ার্ড দ্বীপে। এর পরের অংশটি আমরা এর পরের ভিডিওয় আলোচনা করব। তোমরা পড়াটা বুঝতে পারলে কিনা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো। তোমার একই ক্লাসে যদি কোনো বন্ধু থেকে থাকে তাহলে তাদের শেয়ার করতে পারো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।